ফেসে যাচ্ছেন নাহিদ হাসনাত। রিমান্ডের ডিম থেরাপি খেয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন এনসিপি নেত্রী সুরভি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এ বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন জুলাই যোদ্ধা সমালোচিত আলোচিত নেত্রী সুরভি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন। আজকে তাকে আদালত 2 দিনের রিমান্ড দিয়েছে। আর এই রিমান্ডে নেওয়ার পথেই তিনি কান্নায় ভেঙে পড়েন। প্রিয় দর্শক, রিমান্ডে কি তথ্য ফাঁস করলেন? তবে কি এবার এনসিপির নেতাকর্মীরা পেশে যাচ্ছেন? তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। ফেসে যাচ্ছেন নাহিদ হাসনাত। রিমান্ডের ডিম থেরাপি খেয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন এনসিপি নেত্রী সুরভি। জাতীয় রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম, তাহরিমা জান্নাত সুরভি। সম্প্রতি গ্রেফতার হওয়া এই এনসিপি নেত্রীকে ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে সুরভি এমন কিছু তথ্য দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে, যা এনসিপি শীর্ষ 2 মুখ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক ভবিষ্যৎকে সংকটের মুখে ফেলে দিতে পারে। গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতারের পর সুরভিকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী রিমান্ডে প্রথম দিকে নীরব থাকলেও গোয়েন্দা কর্মকর্তাদের জেরার মুখে শেষ পর্যন্ত মুখ খুলতে শুরু করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া ডিম থেরাপির গুঞ্জন ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে কেবল কঠোর জিজ্ঞাসাবাদের কথাই জানিয়েছে। তবে সুরভির দেওয়া জবানবন্দিতে নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহর নাম আসার বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। সুরভি তার জবানবন্দিতে দাবি করেছেন, জুলাই আন্দোলনের পর থেকে এনসিপির নামে যে বিশাল অঙ্কের তহবিল সংগ্রহ করা হয়েছে, তার একটি বড় অংশের নিয়ন্ত্রণ ছিল নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহর হাতে। সুরভির দাবি অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সুরক্ষা দেওয়ার নাম করে যে চাঁদাবাজির অভিযোগ সুরভির বিরুদ্ধে উঠেছে, তার পিছনে দলের শীর্ষ নেতৃত্বের প্রচ্ছন্ন সায় ছিল। এনসিপির বিভিন্ন পর্যায়ের কমিটিতে জায়গা করে দেওয়ার বিনিময়ে বড় অঙ্কের লেনদেনের সমন্বয় সুরভি করতেন বলে অভিযোগ করা হয়েছে, যার ভাগ পৌঁছে যেত উপরের মহলে। সুরভি দাবি করেছেন তাকে বলির পাঠা বানানো হয়েছে, যাতে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে। এই অভিযোগগুলো সামনে আসার পর থেকেই নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। নাহিদ ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, বিপ্লবের চেতনাকে কালিমালিপ্ত করতে একটি চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। সুরভি ব্যক্তিগত অপরাধের দায়ে গ্রেফতার হয়েছেন, এর সাথে দলের বা আমাদের কোনো সম্পর্ক নেই। সতেরো বছরের একটা অপ্রাপ্ত মেয়েকে কিভাবে 2 দিনের রিমান্ড দেয়? পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকে রেখেছে, কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া? একটা মিথ্যা মামলা রুজু হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহরিমার বিরুদ্ধে। বিনা অপরাধে 50 কোটি টাকা মামলা কিভাবে দেয় একটা মেয়েকে? যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয়, তাকে দেখেছি একটা মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর, সেই মেয়েকে কিভাবে 50 কোটি টাকা মামলা এবং রিউমার মতো ছড়ায় যায়? তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুবই সুপরিকল্পিতভাবে করা হয়েছে। সকালেই তাহরিমার সাথে এখানে গারতখানায় আসার পর সকালে ওর সাথে 20 মিনিট কথা বলেছি। সে বলেছে, আঙ্কেল আমার সাথে ওই লোক বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত। যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই, যার কারণে সে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই 50 কোটি টাকার মামলা সাজাইছে। 17 বছরের একটা অপ্রাপ্ত মেয়েকে কিভাবে 2 দিনের রিমান্ড দেয়? এটা আমার প্রথম প্রশ্ন। কোন আইনে আছে? ভারতীয় সংবিধানও তো নাই যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে 2 দিনের রিমান্ড দিবে। তা আবার কারাগারে তো দিনে ছিল, কিভাবে সে কারাগারে থাকে? পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকে রেখেছে, কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া? যে আদালত আজকে তাকে রিমান্ড মঞ্জুর করেছে, আমরা তাদেরকে বলতে চাই, এই বাংলায় আপনাদের কুলাঙ্গারদের স্থান নাই। আপনার ঘরে কি সন্তান নাই? আপনার ঘরে কি একটা মেয়ে নাই? এই শিশু মেয়েটাকে আপনি কেন আজকে রিমান্ডে দিলেন? আমরা তার মুক্তি ছাড়া এখান থেকে নড়বো না। দরকার আমরা পুরো গাজীপুর সহ পুরো ঢাকা আজকে ব্লক করে দিব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে।
सॉल्ट पे 24-এ যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই, প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মের তোয়াক্কা করবো না, সেটা কোর্ট হোক আর যেটা হোক। আমিও তো জুলাইতে আন্দোলন করেছি, কোনো কিছু নিয়ম মেনে প্রয়োজনে আমাদের কোর্ট থেকে কোর্টের সামনে এখন আন্দোলন করতেছি না, এটা নিয়ম হোক বা না হোক জানি না, আমাদের সবাইকে অ্যারেস্ট করে নেওয়া যাক প্রয়োজনে। কিন্তু আমরা আজকে মাঠে ছাড়বো না কখনোই। আমাদের আজকে জুলাই যোদ্ধা তাহারিমাকে এখানে নিয়ে তারপর যাবো, নাহলে সারা বাংলাদেশ আমরা ব্লক করতে বাধ্য হবো। আমরা এখন সিজিএম দুইটা নির্মাণ করছে, সিজিএম এর কাছে যাবো। সিজিএম এর কাছে উনি যদি এটা ব্যবস্থা না নেয় তাহলে আমাদের কর্মসূচি গাজীপুর থেকে শুরু করে পুরো ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের ব্লকের কর্মসূচি দিবে। এখন আমরা দেখবো এখন কি হয়। এখন আমরা আদালত থেকে ছাড়বো না, আদালতে আমরা চলবো আমাদের কর্মসূচি। আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কোনো নিয়মের তোয়াক্কা না করে, অনিয়ম হোক আর যেটা হোক, জুলাই যেমন অনিয়মের মাধ্যমে করে গেছি তাহারিমাকে আমরা ছাড়িয়ে এখানে নিয়ে যাবো। সেটা সুশীল মব বলুক আর যেটাই বলুক, জুলাই যুদ্ধের জন্য আমরা প্রাণ দিতে রাজি আছি। একটা মিথ্যা মামলা রুজু হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহারিমার বিরুদ্ধে। আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল, রিমান্ড আদালত মঞ্জুর করেছে 2 দিন, 7 দিন চেয়েছিল, এর মধ্যে 2 দিন মঞ্জুর করেছে, আর জামিন নামঞ্জুর করেছে। এইটা আমরা লিগেলি এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগেলি পদক্ষেপ নিব। আমরা আদালত অবমাননা কেউ করব না, এই ব্যাপারে সবাই খেয়াল রাখবো। আমরা লিগেলি স্টেপ নিব, এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেটা হলো আমাদের আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো। আর এটা মিথ্যা মামলা সবাই জানে, সেহেতু আমরা আশা করি এটা আমরা রেমেডি পাবো এবং আগামীকালকের মধ্যে আমরা রিভিশন করব এবং আমরা রিভিশনে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং তাহারিমা জেল থেকে মুক্তি পাবে এবং তার পরীক্ষা আছে সামনে, সে পরীক্ষায় অবতীর্ণ হবে। এটা নিয়ে আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা নিয়ে আতঙ্কিত হবেন না, আপনারা টেনশনে পড়বেন না, এটা আইনগতভাবে ব্যবস্থা হবে এবং আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি। যে আন্দোলনে তারা পৃষ্ঠপোষকতা করলো, যে আন্দোলনের ফলে তারা বাংলাদেশে একটা রাজনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠার আলাপ চালিয়ে এবং তা নিয়ে দশকের পর দশক ধরে কাজ করে একটা নতুন ব্যবস্থার সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেখানে তারা কিছুতেই একটা ধর্মভিত্তিক দলকে প্রধানমন্ত্রীত্বের আসনে বা প্রধান বিরোধী দলীয় নেতার আসনে দেখতে দিতে চায় না। তখন সেটাকে একটা ইসলামী বিপ্লবের মতো দেখাতে পারে। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কোন দরবারে কোথায় যে কি হিসাব নিকাশ চলছে তা বোঝা বা বলা সত্যি মুশকিল হয়ে উঠছে। তবে চোখ রাখলে বিভিন্ন ঘটনার আঁচ করা যায় এবং বুঝতে বাকি থাকে না যে বরাবরের মতোই বিভিন্ন দেশই তৎপর হয়ে উঠেছে নির্বাচনে ভূমিকা রাখতে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেই দলটির গঠন, কারা নেতৃত্ব পর্যায়ে থাকবেন সেসব বিষয়ে একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে, পরামর্শ রেখেছে এবং একরকমের তাদেরকে নির্দেশনা বা গাইডেন্স দিয়েছে দলটি গঠনের সময়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহেই তাসনিম জারার মতো নেত্রী বাংলাদেশে এসে তরুণদের এই দলের শীর্ষ পদে জায়গা পেয়েছিলেন। তাসনিম জারা সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট ঘোষিত হওয়ার পর কোনো কারণ বলেন নাই তিনি, কিন্তু দলে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্বতন্ত্র নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় আরো অনেক তরুণ নেতাই নাম জানা অজানা, মানে পরিচিত হয়ে ওঠা অপরিচিতই থেকে যাওয়া, এরকম অনেকেই দল থেকে সরে দাঁড়িয়েছেন গত কয়েকদিনে। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াতে ইসলামীর এই জোট দলটির পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কিভাবে দেখছিল বা কিভাবে দেখছে? সম্ভবত জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের আগে তাদের পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের সঙ্গেই আছে এটা জানান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুতর মনে করেছিল এবং সে কারণেই রোববারে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে তারা মার্কিন দূতাবাসে 4 জন শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের বৈঠকের বিস্তারিত তুলে ধরার প্রয়োজন বোধ করেছে। এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলা এই নেতারা স্পষ্টতই ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন ওয়াশিংটন বলতে একেবারেই কোনো রকম সংকোচ বোধ করেন নাই। স্পষ্ট ভাষায় তারা বলেছেন যে উন্নয়ন অংশীদার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন, তাদের প্রায়শই যোগাযোগ হয় এবং তারই সূত্র হিসেবে এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে তারা জোট করলেন, নির্বাচনী জোট, সেটা কেমন ভাবে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এতে কি প্রতিক্রিয়া সেটা জানতে তারা দূতাবাসে গিয়েছিলেন এবং দূতাবাসের কর্মকর্তারাও তাদের কাছে জানতে চেয়েছিলেন যে কেন তাদেরকে জামায়াতে ইসলামীর সঙ্গেই জোট করতে হলো।
তার মানে যেমনটা ধারণা করা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি তরুণদের দলের সঙ্গে জামায়াতে ইসলামীর এই জোট বা জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর এই জোটকে স্বাভাবিকভাবে নিচ্ছে, তাহলে তরুণদের যে জোটের নেতৃবৃন্দকে স্বাভাবিকভাবেই জানা ছিল যে এদেরকে এক রকমের তৈরি করেছেন, জনবল দিয়েছেন জুলাই আগস্টের আন্দোলনে, যে আন্দোলনেও মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার দূতাবাসের কর্মকর্তা তারা গভীরভাবে সংযুক্ত ছিলেন। তারা তো জানতেন যে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে এই প্রত্যেক তরুণের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। নাহিদ ইসলাম সহ তরুণদের অনেককেই জামায়াতে ইসলামী ছাত্র শিবির ঘনিষ্ঠভাবে তৈরি করেছে এবং তাদেরকে পরামর্শ, কৌশল, জনশক্তি সরবরাহ করে নেতা হিসেবে তৈরি করেছে জুলাই আগস্ট আন্দোলনের সময়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই একটা আলাদা দল গঠনের চেষ্টা কেন করতে বলল, কিংবা সেটা করতে উৎসাহিত করলো কেন? সেটা করতে পশ্চিমের উৎসাহের একটা বড় কারণ ছিল তারা যে একটা সংস্কার ধারণা সেই 90-এর দশক থেকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, যে মানে দ্বিদলীয় শাসনের বাইরে, বিএনপি আওয়ামী লীগ শাসনের বাইরে একটা নতুন দল যারা এক রকমের নতুন বাংলাদেশ গড়ে তুলবে, সেই সংস্কারবাদী ধারণা থেকে যে নতুন দল তারা গড়ে তুলতে চায়, সেই দলকে তারা একটা মধ্যপন্থী চেহারা দিতে চায়। সেই দলে তারা তাসনুবা জামিন, তাসনিম জারার মতো শিক্ষিত নারীদেরকে চান। সে কারণে জামায়াতে ইসলামীতে ঢুকে মিশে না গিয়ে তরুণদেরকে একটা নতুন দল করার উৎসাহ দিয়ে আসছিলেন তারা। এখন জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এই ঐক্যের ফলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কি মনে করছে তরুণদের দলের এই জামায়াতে ইসলামীর সঙ্গে যোগ দেওয়াটা তারা যে উদ্দেশ্য নিয়ে এ দল গঠন করেছিল সেই উদ্দেশ্য সাধনে সক্ষম হবে? আক্তার হোসেন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, এনসিপি নেতৃবৃন্দ মার্কিন দূতাবাস থেকে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তারা বুঝিয়ে বলেছেন জামায়াতের সঙ্গে তাদের এই নির্বাচনী জোট করতে হয়েছে কারণ জামায়াতে ইসলামী ছাড়া তাদের মনে হয় নাই সংস্কার প্রসঙ্গে আর কোনো দল এতটা সিনসিয়ার বা এতটা মানে গুরুত্ব দিচ্ছে। সে কারণে সংস্কার এবং বিচার এই দুই বিষয়কে মাথায় রেখে একটা ন্যাচারাল অ্যালাইয়ে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী তাদের জন্য। একদম এই শব্দটা তারা ব্যবহার করেছে, মানে একেবারে স্বাভাবিক এক ধরনের জোটবদ্ধ মিত্রে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী তাদের জন্য, এবং সে কারণেই জামায়াতের সঙ্গে জোট করতে হয়েছে তাদের। সংস্কার মানে জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি এবং জামায়াতে ইসলামীর যে অবস্থান, বিচারও যখন তারা বলেন সেই একই অবস্থান থেকে বলেন। মানে তাদের মূল দাবিটা হচ্ছে যে 2024-এর জুলাই থেকে আগস্ট পর্যন্ত যা ঘটনা ঘটেছে, মানে ওই সময় গণ অভ্যুত্থানের বা গণ আন্দোলনের সময়টায় ছাত্র জনতা যে ধরনের ফৌজদারি অপরাধ সমূহে জড়িত হয়ে পড়েছিলেন, হত্যা হোক, অগ্নিকাণ্ড হোক, ধ্বংস হোক, লুটপাট হোক, যা যা তারা করেছেন, মানে কারাগার ভেঙে বন্দীদের বের করে আনা হোক, অস্ত্র লুটপাট হোক, কিংবা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হোক, এই পুরো বিষয়গুলোকে আসলে একটা ব্ল্যাঙ্কেট ইন্ডেমনিটি বা একটা বড় ধরনের দায় মুক্তি দিতে হবে। এই নিরাপত্তাটা, এই গ্যারান্টিটা এখন পর্যন্ত এনসিপি বড় দলের মধ্যে জামায়াতে ইসলামী ছাড়া কারো কাছ থেকে পায় নাই। কাজেই ওই প্রসঙ্গটাই এনসিপি গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে, তারা যে ভাষায় বলে যে সংস্কার বিচার প্রসঙ্গে জামায়াতে ইসলামী তাদের ন্যাচারাল অ্যালাই হয়েছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, জুলাই যোদ্ধা সুরবীর এমন আকস্মিক গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।